দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর নিয়ে আমন্ত্রণ মেট্রো সেম বিজনেস রিপোর্টে। টাকার সঙ্গে ইউয়ানের স্থায়ী বিনিময় ব্যবস্থা চায় চীন, চায়না বাংলাদেশ ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টার হস্তান্তর। শিল্পনীতি 2021 প্রণয়নের কাজ শুরু করেছে সরকার, পরিবেশ বান্ধব প্রযুক্তি নির্ভর খাতে অগ্রাধিকার। আমদানির সুফল নেই চালের বাজারে, 4 দিনের ব্যবধানে চট্টগ্রামে প্রতি বস্তায় দাম বেড়েছে 350 টাকা পর্যন্ত। এমন সব খবর নিয়ে আমাদের আজকের আয়োজন। দ্বিপাক্ষিক বাণিজ্য সহজ করতে টাকার সঙ্গে ইউয়ানের স্থায়ী বিনিময় ব্যবস্থা চায় চীন। এজন্য দুই দেশের মুদ্রার সোয়াপের প্রস্তাব দিয়েছে ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত। রোববার সচিবালয়ে চায়না বাংলাদেশ ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টার হস্তান্তরের আয়োজনে এই কথা তুলে ধরা হয়। এ সময় বাংলাদেশের পক্ষ থেকে দুই দেশের ব্যবসা বাড়াতে সব ধরনের উদ্যোগ নেওয়ার কথা জানানো হয়। বাণিজ্য মেলাকে স্থায়ী ঠিকানা দিতেই পূর্বাচলে এই স্থাপনা নির্মাণের কাজ শুরু হয় 2017 সালে। 20 একর জমির উপরে এক্সিবিশন হল থেকে শুরু করে সব অবকাঠামোই এখন প্রস্তুত পুরোপুরি। কেন্দ্রীয় শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা, লাইটিং, সিসি ক্যামেরা সহ সবকিছুর কাজই শেষ করেছে নির্মাতা প্রতিষ্ঠান চায়না স্টেট কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং কর্পোরেশন নির্ধারিত সময়ের মধ্যেই। বাকি ছিল শুধু সেন্টারটি সরকারের কাছে হস্তান্তর। তা হলো এই আয়োজনে। Expansion of cross-border trade is our macroeconomic priority. Our dependence on few destinations and small number of items is major challenge of trade promotion. The China Bangladesh Exhibition Center will play a pivotal role in holding, sourcing and consumer fairs for diversifying our export product and market diversification. তবে যে বাণিজ্য মেলার জন্য এই সেন্টার নির্মাণ করা হয়েছে তা শুরু হবে কবে তা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। প্রতি বছর জানুয়ারি মাসে বাণিজ্য মেলা শুরু হলেও কোভিডের কারণে এবার তা পিছিয়ে যায়। পরিকল্পনা ছিল মার্চের মাঝামাঝিতে হবে মেলা, তবে মহামারীর কারণে সেটা যে হচ্ছে না একরকম নিশ্চিত। সিদ্ধান্ত আসেনি পরবর্তী আয়োজনের তারিখ নিয়েও। করোনার পরিস্থিতির কারণে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এটাকে বলেছে স্লো করার জন্য, যে পরবর্তী একটা সময় দেবেন, সমস্যা একটু কমে আসলে পরেই আমরা সেটা করব এবং আশা করি বছর আমরা একটা সুন্দর সময় আমরা আমাদের মেলাটা করতে পারবো। এবং শুধু তাই নয়, ওই মেলার যে ওই প্রেমিসিসটা আমরা সারা বছর ধরেই বিভিন্ন ধরনের শো, প্রোগ্রাম, বিভিন্ন রকমের মেলা বা ধরেন বিভিন্ন আইটেম নিয়ে আমরা করতে পারবো। 773 কোটি টাকা ব্যয়ের এই প্রকল্পে 520 কোটি দিয়েছে চীন অনুদান হিসেবে। দেশটির আশা এই কেন্দ্র দুই দেশের বাণিজ্য বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখবে, কেননা প্রতি বছর চীন এখানে 2টি করে বিশেষ প্রদর্শনীর আয়োজন করবে। সেই সঙ্গে শুল্কমুক্ত সুবিধা নিয়ে চীনের বাজারে রপ্তানি বাড়াতেও উদ্যোগ নেওয়ার তাগিদ আসে অনুষ্ঠানে। পরামর্শ দেওয়া হয় দুই দেশের কেন্দ্রীয় ব্যাংকের মধ্যে মুদ্রা বিনিময়ের চুক্তি করার, যাতে ব্যাংকিং ব্যবস্থায় না গিয়েও আমদানি রপ্তানি করা সম্ভব হয়। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশ চীনের দ্বিতীয় বৃহত্তম ব্যবসায়িক অংশীদার। দিন দিন এর পরিমাণ বাড়ছে। তাই ব্যবসা সহজ করতে ইউয়ান এবং টাকার মধ্যে সোয়াপ করা সময়ের দাবি। সম্প্রতি বাংলাদেশ রাশিয়ার রুবেলের সাথে এমন চুক্তি করেছে। আমরা মনে করি চীনের সঙ্গেও এমন একটা ব্যবস্থা করা যেতে পারে। হিসেব বলছে গেল বছর চীন থেকে 1364 কোটি ডলারের পণ্য আমদানি করেছে বাংলাদেশ, আর সেখানে রপ্তানি হয়েছে 83 কোটি ডলারের পণ্য। সৌরভ রহমান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। দেশে পরিবেশ বান্ধব এবং প্রযুক্তি নির্ভর আরও শিল্প গড়ে তুলতে চায় সরকার। তাই নতুন শিল্পনীতিমালায় এসব শিল্পে প্রয়োজনীয় সহায়তার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে। রোববার শিল্প মন্ত্রণালয়ে শিল্পনীতি 2021 প্রণয়ন বিষয়ে অংশীজনদের সাথে পরামর্শ কর্মশালায় এসব কথা বলেন মন্ত্রী। শিল্প স্থাপনে কি করণীয়, পরিচালনা করতে হবে কিভাবে, তার সব নির্দেশনায় দেয়া থাকে শিল্পনীতিমালায়। দেশে বর্তমানে যে শিল্পনীতি চালু আছে তা প্রণয়ন করা হয় 2016 সালে। তবে সময়ের সাথে ব্যবসার ধরন যেমন পাল্টেছে, তেমনি শিল্পে যুক্ত হচ্ছে নিত্য নতুন সব প্রযুক্তিও। তার সাথে তাল মিলিয়ে চতুর্থ শিল্প বিপ্লবের সুফল ঘরে তুলতে নতুন শিল্পনীতি প্রণয়ন করতে যাচ্ছে সরকার, যেখানে প্রযুক্তি নির্ভর এবং পরিবেশ বান্ধব শিল্পের উন্নয়নের বিষয়টি গুরুত্ব পাচ্ছে সবচেয়ে বেশি। দেশের অর্থনৈতিক, সামাজিক এবং পরিবেশগত সুরক্ষার মাধ্যমে দেশের সুষম উন্নয়নের লক্ষ্যে বর্তমান জাতীয় শিল্পনীতি কুটির, মাইক্রো, ক্ষুদ্র, মাঝারি শিল্প খাতকে শিল্প উন্নয়নের প্রধান মাধ্যম হিসেবে গণ্য করে। প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকতে হলে উৎপাদনশীলতা বাড়ানোর পাশাপাশি পণ্যের গুণগত মানও বাড়াতে হবে।
জাতীয় শিল্পনীতি 2021 প্রণয়নের ক্ষেত্রে এই সকল বিষয় বিবেচনা করে আমাদেরকে অগ্রসর হতে হবে। তবে এর সবই নির্ভর করছে দেশি বিদেশি বিনিয়োগের উপর। তাই বিদেশি বিনিয়োগ আকর্ষণে বিশেষ নজর দেওয়া হচ্ছে নতুন শিল্পনীতিতে। এর জন্য দেশব্যাপী নির্মাণাধীন বিশেষ অর্থনৈতিক অঞ্চলগুলোতে বিনিয়োগকারীদের জন্য বিশেষ সুবিধা দেয়া থাকবে নীতিমালায়। তবে দেশে শিল্প স্থাপন এবং ব্যবসা করার প্রক্রিয়া এখনও খুব একটা সহায়ক নয় বিদেশি বিনিয়োগকারীদের জন্য। টাইম নির্ধারণ করে দিতে হবে যে একটা ফাইল এতদিনের বেশি রাখা যাবে না এবং এর ভিতরে এই সময়ের ভিতরে সিদ্ধান্ত নিতে হবে। আমরা ওয়ান স্টপ সার্ভিস চালু করেছি, কিন্তু ওয়ান স্টপ সার্ভিসে দেখা যায় যে জরুরি তো দূরের কথা, 3 মাস 4 মাস 6 মাস 1 বছর এইসব উদ্যোক্তারা ঘুরতে থাকে, ফরেন ইনভেস্ট যারা নিয়ে আসেন তারা ঘুরতে থাকে, তারা সেখানে শিল্প কারখানা স্থাপন করতে পারে না। আমার মনে হয় জাতীয় শিল্প নীতিমালায় এগুলি পুঙ্খানুপুঙ্খরূপে থাকা উচিত। সেই সাথে শ্রমিকদের চাকরির নিশ্চয়তা, স্বাস্থ্য সুরক্ষা এবং নিরাপত্তার বিষয়গুলো শিল্পনীতিতে বিশেষ গুরুত্বের সাথে দেখার পরামর্শ দিয়েছেন সরকারের এই প্রতিমন্ত্রী। শাহাদাত হোসাইন, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। আমদানি করা চাল খালাস হলেও বাজারের অস্থিরতা কাটেনি। চট্টগ্রামে পাইকারি বাজারে 4 দিনের ব্যবধানে 50 কেজির প্রতি বস্তা চালের দাম বেড়েছে গড়ে 200 থেকে 350 টাকা। আমদানি করা চালও অসাধু ব্যবসায়ীরা গুদামজাত করছে বলে অভিযোগ রয়েছে। সঞ্জীব দেবাবুর ক্যামেরায় নাজমুল সাদেকের রিপোর্ট। সরকার আমদানির সুযোগ দেওয়ার পর চট্টগ্রামের পাইকারি বাজারে 2400 টাকায় বিক্রি হওয়া প্রতি বস্তা স্বর্ণা সিদ্ধ চালের দাম নেমে আসে 2100 টাকায়। কিন্তু 50 কেজি ওজনের একই চালের দর এখন আবারও 2300 টাকা। জিরাশাইল 2700 টাকা পর্যন্ত নামলেও এখন তা আবার বেড়ে প্রতি বস্তা বিক্রি হচ্ছে 3000 টাকা। আর 2200 টাকার মিনিকেট চালের দামও এখন বেড়ে 2550 টাকায় বিক্রি হচ্ছে। আমদানি করার ভিতর থেকে এ পর্যন্ত আরো বস্তায় 300 হইতে 400 টাকার মতো বাড়িয়ে গেছে বস্তা। 250 থেকে 300, কোনো বস্তায় 400 বাড়ছে। এটাই হচ্ছে বর্তমান বাজারের অবস্থা। এটার জন্য সম্পূর্ণ দায়ী মিল মালিকরা। আমদানি করা চাল অসাধু ব্যবসায়ীরা গুদামজাত করছে। তাদের মনিটরিং এর আওতায় আনার দাবি পাইকারি ব্যবসায়ীদের। ইম্পোর্টের দায়িত্ব দিছে তারাই, মিলার তারাই আপনার মাল ইম্পোর্ট করতেছে, আবার আস্তে আস্তে গুদামজাত করে ওদেরই প্যাকেটে করে আবার বাজারে সরবরাহ করতেছে মাল। এইভাবে দাম কখনো নিয়ন্ত্রণে আসবে না। মার্কেট একটা অস্থিরতার অবস্থা এখন সৃষ্টি হয়েছে। তো আমি আশা করব সরকার যদি 2টা জিনিস উপর নিয়ন্ত্রণ রাখে। একটা হলো যে যেটা এলসির পারমিশন দিয়েছে, এই এলসির মালগুলো মার্কেটে ঢুকতেছে কিনা, মার্কেটে আসতেছে কিনা, নাকি কিছু অসাধু ব্যবসায়ী এগুলা মেইলের ভিতরে ঢুকায় দেশীয় মাল করে বিভিন্নভাবে এটা স্টক করতেছে। এই 2টা জিনিস এটা মনিটরিং যদি করে অবশ্যই বাজারে একটা স্থিতিশীলতা আসবে। আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা বলছেন, চাল আমদানি চলমান, শিগগিরই এর প্রভাব বাজারে পড়বে। প্রায় 4.5 লক্ষ টন খাদ্য শীতলের চুক্তি হয়ে গেছে, তার মধ্যে 50,000 টন গমও আছে চুক্তির মধ্যে। আর আরও চুক্তি হচ্ছে, টেন্ডার হচ্ছে একের পর আমরা জানতে পেরেছি, এবং চুক্তির চালটা আসছে। আমরা আশা করছি সরকার যে আমদানি টোটা চালু রাখছে এবং এটা তো বাজার পর ফেলবে। প্রতিদিন প্রায় 1200 মেট্রিক টন চালের চাহিদা রয়েছে চট্টগ্রামে। তবে বর্তমানে চালের সরবরাহ এর চেয়ে কম বলে জানান পাইকারি ব্যবসায়ীরা। নাজমুল সাদেকি, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। করোনার ক্ষতি কাটিয়ে ঘুরে দাঁড়াতে বিশেষ সহায়তা প্রয়োজন নারী উদ্যোক্তাদের। প্রয়োজন নীতি সহায়তা থেকে শুরু করে কারিগরি এবং প্রযুক্তিগত প্রশিক্ষণ। এসএমই ফাউন্ডেশন আয়োজিত 2 দিনব্যাপী এশীয় নারী উদ্যোক্তা সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে এসব বিষয় উঠে আসে। ভার্চুয়ালি আয়োজিত এই অনুষ্ঠানে বক্তারা বলেন, বৈশ্বিক করোনা মহামারী ই-কমার্স খাতে নতুন সম্ভাবনা তৈরি করেছে, কিন্তু সে সম্ভাবনাকে কাজে লাগানোর সক্ষমতা নেই দেশের বেশিরভাগ নারী উদ্যোক্তার। বিশেষ করে প্রান্তিক নারীরা এখনও রয়ে গেছে ডিজিটাল সেবার বাইরে। তাদেরকে প্রযুক্তিগত প্রশিক্ষণের তাগিদ উঠে আসে আলোচনায়। সেই সাথে প্রান্তিক নারী উদ্যোক্তারা যেন কম দামে ইন্টারনেট ব্যবহারের সুযোগ পায় সে ব্যবস্থা করার আহ্বান জানানো হয়। ব্যবসা সম্প্রসারণের ক্ষেত্রে কানেক্টিভিটি বাড়ানোর উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে সম্মেলনে। এ সময় নারী উদ্যোক্তাদের ঋণ প্রাপ্তির বিষয়টি সহজ করতে ব্যাংকগুলোর প্রতি আহ্বান জানান শিক্ষামন্ত্রী। 98% of the enterprises fall into the category of cottage, micro, small and medium enterprises. The presence of women in these enterprises is not significant yet. Although this rate is steadily increasing, there is a need to increase various types of support to engage women in business activities at a higher rate. There is no alternative for training and empowering our women entrepreneurs to overcome the challenges
of women's empowerment, gender inequality, digital literacy, technical training, and other non-financial challenges. সূচকের বড় পতন দিয়ে শেষ হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জে সপ্তাহের প্রথম কার্যদিবসের লেনদেন। সার্বিক সূচক ডিএসইএক্স 142 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 5504-এ। এদিন বেচাকেনা হয়েছে 771 কোটি টাকার। হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডগুলোর মধ্যে দর বেড়েছে মাত্র 43টির, কমেছে 224টির, আর অপরিবর্তিত আছে 86টির দর। এবার বাজার নিয়ে বিশ্লেষণ শুনবো ব্র্যাকেপিএল স্টক ব্রোকারেজের। আজকে কিন্তু আমরা মার্কেটে অনেক বড় একটি কারেকশন লক্ষ্য করেছি। আজকে আমরা দেখতে পেয়েছি যে দিন শেষে ডিএসইএক্স 142 পয়েন্ট কমে কিন্তু ক্লোজ হয়েছে 5504 পয়েন্টে। এবং একই সাথে যদি আজকে আমরা দিন শেষে ডিএসসি লার্জ ক্যাপ সেক্টরগুলোর পারফরমেন্স লক্ষ্য করি, আমরা কিন্তু দেখতে পাচ্ছি আজকে ডিএসসি সবগুলো সেক্টরই কিন্তু নেগেটিভলি পারফর্ম করছে। আর ডিএসসি লার্জ ক্যাপ সেক্টরগুলোর মধ্যে সবচেয়ে বেশি নেগেটিভ ছিল ফুড অ্যান্ড অ্যালাইড এই সেক্টরটি। অন্যদিকে ডিএসসির এই কারেকশন কিন্তু ডিএসসির ওভারঅল ডেইলি টার্নওভারে কিছুটা নেগেটিভ প্রভাব ফেলেছে। যেখানে কিছুদিন আগেও আমরা দেখেছি যে ঢাকা স্টক এক্সচেঞ্জে 1500 কোটি টাকা অথবা তার থেকে বেশি কোটি টাকার ট্রেড রেগুলারই হতো, সেখানে কিন্তু আজকে সারাদিনে ঢাকা স্টক এক্সচেঞ্জে ট্রেড হয়েছে 771 কোটি টাকা, যদিও তা গত বৃহস্পতিবারের তুলনায় 8% বেশি। আমরা যদি সেক্টর ওয়াইজ আজকে টার্নওভার কন্ট্রিবিউশনের দিকে লক্ষ্য করি, তবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আজকে সবচেয়ে বেশি টার্নওভার কন্ট্রিবিউট করেছে ডিএসসির মিসসেলানিয়াস সেক্টর, এবং ঠিক তারপরেই টার্নওভার কন্ট্রিবিউশনের দিক থেকে সবচেয়ে বেশি এগিয়ে আছে ফুড অ্যান্ড অ্যালাইড সেক্টর। এবার যদি আমরা ডিএসসির ইন্ডিভিজুয়াল কোম্পানিগুলোর পারফরমেন্সের দিকে লক্ষ্য করি, তবে কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি আজকে ডিএসসির টপ 10 গেইনার লিস্টে সবার উপরে অবস্থান করছে মার্কেন্টাইল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। যদিও আজকে সারাদিনে এই কোম্পানিটির শেয়ার প্রাইস বেড়েছে মাত্র 4%। অন্যদিকে আরও একটি ইন্টারেস্টিং জিনিস হচ্ছে আজকে যদি আমরা ডিএসসির মোস্ট ট্রেডেড শেয়ারের তালিকার দিকে লক্ষ্য করি, তাহলে আমরা যে টপ 10 কোম্পানির লিস্টটি দেখতে পাচ্ছি সেখানে কিন্তু মাত্র একটি কোম্পানির শেয়ার প্রাইস বেড়েছে, এবং এই কোম্পানিটি হচ্ছে বিডি ফাইন্যান্স কোম্পানি লিমিটেড, এবং বাকি 9টি মোস্ট ট্রেডেড কোম্পানির শেয়ারের দাম কিন্তু আজকে কম ছিল। তবে দাম আজকে পড়তির দিকে থাকলেও আজকে কিন্তু 124 কোটি টাকার ডেইলি টার্নওভার জেনারেট করে মোস্ট ট্রেডেড শেয়ারগুলোর তালিকা সবার উপরে দিন শেষে অবস্থান করছে বাংলাদেশ এক্সপোর্ট ইম্পোর্ট কোম্পানি লিমিটেড। অবশেষে অস্ট্রেলিয়ার গণমাধ্যমগুলোর নিউজ কন্টেন্ট ব্যবহারের বিনিময়ে অর্থ পরিশোধে রাজি হয়েছে গুগল। শুক্রবার দেশটিতে নিউজ শোকেস নামে একটি প্ল্যাটফর্ম চালু করেছে প্রতিষ্ঠানটি, যার মাধ্যমে 7টি অস্ট্রেলিয়ার গণমাধ্যমের কন্টেন্টের বিনিময়ে অর্থ প্রদান করবে বলে জানিয়েছে গুগল। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। সার্চ ইঞ্জিন গুগলের মতো প্রতিষ্ঠানগুলো গণমাধ্যমের যে কোনো সংবাদ বা খবর ব্যবহার করার জন্য এতদিন কোনো অর্থ বা বিনিময় মূল্য পরিশোধ করত না, যেটি চলতি বছরের শুরু থেকে পরিবর্তনের উদ্যোগ নেয় অস্ট্রেলিয়ার সরকার। পাশ করে নতুন এক আইন। এর ফলে যে কোনো প্রযুক্তি প্রতিষ্ঠান অস্ট্রেলিয়ার গণমাধ্যমের খবর ব্যবহার করলে অর্থ পরিশোধে বাধ্য। আইনটি মানতে শুরুতে অপারগতা জানালেও শেষ পর্যন্ত পিছিয়ে এসেছে গুগল, নিয়ে এসেছে নতুন সেবা। They recommitted to Australia, we recommitted to the code. There was a constructive and a productive exchange of views. What they recognise is there is a need to pay for content, and I think they also recognise that maybe some of the threats have been misplaced about their future in the Australian market, because they certainly see a future in the Australian market. অস্ট্রেলিয়ার সার্চ ইঞ্জিন বাজারের 90% বেশি গুগলের দখলে, যে বাজার থেকে 2019 সালেই $3.7 বিলিয়ন আয় করেছে প্রতিষ্ঠানটি। এমন অবস্থায় বৃহৎ এই বাজারটিতে আইনি বাধায় নিজের সেবা বন্ধ করে দেওয়ার হুমকিতে প্রতিযোগী মাইক্রোসফট তাদের সার্চ ইঞ্জিন বিং নিয়ে এগিয়ে এসেছিল। পরিস্থিতি সামাল দিতে এবং বাজার হারানোর ভয়ে নিউজ শোকেস নামের নতুন একটি প্ল্যাটফর্ম চালু করেছে গুগল, যেটিতে ক্যানবেরা টাইমস, স্যাটারডে পেপার সহ দেশটির মোট 7টি গণমাধ্যমের কন্টেন্ট ব্যবহারের অর্থ পরিশোধের চুক্তি করেছে। কিন্তু গণমাধ্যমগুলোকে কেমন অর্থ প্রদান করা হবে তা নিয়ে এখনও কোনো তথ্য জানায়নি গুগল। In relation to the first question, I thought it was a constructive meeting. I think I've been able to send them the best possible signals that should give them a great encouragement
to engage with the process and conclude the arrangements we'd like to see them conclude with the various news media organisations in Australia, and that is the best way to enable that matter to be settled. And we discussed some of the specifics of elements of the code, and they raised those matters, I think, very respectfully. But I think we've been able to get that into a much more positive space about the ability to continue to provide services here in Australia. But at the end of the day, they understand that Australia sets the rules for how these things operate, and I was very clear about how I saw this playing out. এর আগে অবশ্য গুগল নিউজ শোকেস সার্ভিস ব্রাজিল ও জার্মানিতে চালু করেছিল। মাঝে অবশ্য আইনটিকে অপ্রয়োজনীয় বলে এতে সংশোধন আনার চেষ্টা করে যাচ্ছে প্রতিষ্ঠানটি, যদিও অস্ট্রেলিয়ায় আইনটি সফলভাবে বাস্তবায়নের উপর নির্ভর করছে দেশে দেশে গুগল ও ফেসবুকের ব্যবসার ধরন কেমন হবে। It started as a voluntary code, it's now a mandatory code, and it's been based on consultation with the key stakeholders every step of the way, and there are plenty of other countries that are looking very closely at developments here in Australia. So there has been productive discussions with Google, with Facebook, with Microsoft and other key stakeholders, and we now await the committee's report. মুস্তফা তাহান, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন। দর্শক, আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময়ে দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেল। ফেসবুক পেজে লাইক দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে, আর আপনাদের মতামত জানান ইনবক্সে। আজ এটুকুই, বিদায় নিচ্ছি, ভালো থাকবেন।